ওকে, আমাদের কানেকশনের একটু সমস্যা ছিল, এই কারণে একটু সময় লাগলো। নেট চেঞ্জ করে দেওয়ার কারণে এখন ঠিক হলো আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আপনাদের বহুল কাঙ্ক্ষিত জ্যামিতির ক্লাস শুরু করতে যাচ্ছি। তো পাটিগণিতের পাঠটা শেষ করার পরে যারা সবগুলো ক্লাস করছেন, কেমন লেগেছিল আপনাদের অনুভূতি ব্যক্ত করবেন অবশ্যই। আমরা এখন আপনাদের সবার অনুরোধে জ্যামিতি শুরু করতেছি। জ্যামিতি শেষে আবার আমরা বীজগণিতে ব্যাক করব। যে কোনো টপিক শুরু করলে আপনাদের প্রাইমারি কাজ হবে সেই টপিকটা একবার হলে চোখ বলে নেওয়া, তাহলে সেই টপিকের যে কোনো প্রশ্ন আপনারা সহজে ধরতে পারবেন এবং নিজে থেকে অনেক প্রশ্ন তৈরি করতে পারবেন এবং বলতে পারবেন। আমাদেরকে যত বেশি প্রশ্ন করবেন আপনারা তত বেশি অ্যান্সার পাবেন এবং তত বেশি আপনার ক্লিয়ার হবে। ধরতে পারবেন এবং নিজে থেকে অনেক প্রশ্ন তৈরি করতে পারবেন এবং বলতে পারবেন। সবাই কি ঠিকঠাক মতো আমাদের আজকে ক্লাস শুনতে পারতেছেন? কমেন্টে একটু রেসপন্স জানাবেন। ক্লাসের উপস্থিতি খুব হতাশাজনক, এত হাস্যকর সংখ্যক স্টুডেন্ট ক্লাস করেন যে আসলে সংখ্যা বলাটাও আমাদের জন্য বরদাস্ত। কি আর বলবো, ব্যাংকম্যাট কি ভালো লাগে না নাকি? বেসিকে তো তারপরে 100 জন ক্লাস করে। কমেন্টের রেসপন্স দেখতেছি না কারো। কি ক্লাস কি নিব নাকি বন্ধ করে দিব বলেন? রেকর্ড করে এডিট করে করে সুন্দর করে আপলোড দিয়ে দিলেই তো সব থেকে ভালো হয়। তখন তো আবার বলবেন যে রেকর্ডেড কোর্সের দাম কম, রেকর্ডেড লাইভ ক্লাস করবো, রেকর্ড করতে ভালো লাগে না। মানে কোন পাশ দিয়ে যাবেন? কয়েকজন আছেন উপস্থিত লাইভে বলেন তো, রেসপন্স করেন। ক্লাস করাবো না? আচ্ছা, যাক, প্রথম দিনে আমরা ছোট টপিকটা শেষ করে দেবো ইনশাল্লাহ, লাইন ও অ্যাঙ্গেল টপিকটা। এরপরে আমরা ত্রিভুজ শুরু করব। ত্রিভুজের উপর 2টা ক্লাস, চতুর্ভুজের উপর 2টা ক্লাস, বৃত্তের উপর 1টা ক্লাস, আর ঘন জ্যামিতির 1টা ক্লাস, তারপর মেনসুরেশনের উপর 2টা ক্লাস, আর ত্রিকোণমিতি 1টা ক্লাস। আশা করি এই মাসে শেষ হয়ে যাবে এই জ্যামিতিটা। এই মাস পুরোটা লাগবে না নাকি? শেষের দিন আমরা তখন আসছি 7 তারিখে না? আচ্ছা দেখি। তো সবার আগে যে জিনিসটা দরকার, বইয়ের মধ্যে এখানে শব্দ জায়গায় শব্দ আছে, শব্দ হবে, বইতে একটা মিস্টেক আছে। শব্দ লেখা হয়েছিল কিন্তু অনেক সময় চেঞ্জ হয়ে যায় তো অটোমেটিক্যালি কম্পিউটারে। আচ্ছা, তো এই যে প্রত্যেকটা জ্যামিতির টপিকের শুরুতে আমাদের যে ইংরেজি মিনিং গুলা দেওয়া আছে, ওয়ার্ড মিনিং গুলা, এগুলো খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে জ্যামিতির প্রশ্নের হলে ধরতে পারার জন্য। না হলে প্রশ্ন কি বলতেছে আপনি বুঝতেই পারবেন না। তো এই জন্য এগুলো মুখস্থ করে রাখবেন। অ্যাঙ্গেল, স্ট্রেট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, রিফ্লেক্স অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতেছে, আপনি ধরেন আছে রাইট অ্যাঙ্গেলে বুঝবেন না, তাহলে ট্রায়াঙ্গেল কিভাবে বুঝবেন? কমপ্লিমেন্টারি আর সাপ্লিমেন্টারি যদি না বুঝেন তাহলে তো পার্থক্যটাই বুঝবেন না। এটা তো আর বাংলা কোনো কিছু থাকবে না প্রশ্নের মধ্যে, তাই না? তো এই জন্য এই শব্দগুলো বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? না হলে কিন্তু জ্যামিতির প্রশ্ন ভালো করতে পারবেন না। তো এখানে সব থেকে ইম্পর্টেন্ট শব্দগুলো দেওয়া আছে, যাতে হচ্ছে যে আপনার যেগুলা না পড়লেই নয়। আরো অনেক শব্দ আছে কিন্তু এগুলো পড়তেই হবে, ঠিক আছে? আচ্ছা, একেবারে পুরাতন ঐতিহাসিক গল্প আমরা সাধারণত করি না, কারণ জবের ম্যাথের ক্লাসে
ম্যাথ একেবারে শিখে ইতিহাসবিদ না হওয়া লাগবে না, জ্যামিতির বেসিক কথা বলতে গেলে অনেক গল্প বলা যায়। তো এই গল্পের থেকে আমাদের পিন পয়েন্ট সাপোর্টিভ ক্লাস দরকার। তো পয়েন্ট হচ্ছে বিন্দু, এর পয়েন্ট বিন্দুর শুধু অবস্থা আছে কিন্তু কোনো মাত্রা নেই, মানে দৈর্ঘ্য বস্তু উচ্চতা নেই, এটা হচ্ছে বিন্দু। ঠিক আছে, লাইন হচ্ছে কি যে এই লাইন ইজ এ কালেকশন অফ পয়েন্টস, মানে লাইন এই ডট 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 অনেকগুলো ডটের ভিতরে যদি সমন্বয় করা হয় তাহলে এটা হয়ে যাবে লাইন। আর লাইনটা স্ট্রেটও হইতে পারে, আঁকা বাঁকা হইতে পারে। তাহলে স্ট্রেট লাইনটা হচ্ছে কি যে সোজা লাইন, আর জিগজ্যাগ লাইন হচ্ছে আঁকা বাঁকা লাইন। তাহলে লাইনগুলো কি, লাইনগুলো হচ্ছে ডটের সমন্বয়। তাহলে এই যে আমরা বলি যে দুটি সরলরেখা একটা বিন্দুতে ছেদ করে, এটা বিন্দু, তার মানে কি এখানে একটা আসলে পয়েন্ট আছে। কারণ কি, কারণ এই যে লাইনটা তৈরি হয়েছে এটা পয়েন্টের সমন্বয়ে তৈরি হয়েছে, একইভাবে এই লাইনটাতে তৈরি হয়েছে এটাও পয়েন্টের সমন্বয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, আচ্ছা সেই প্যারালাল লাইন সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা তো শব্দ মানে অর্থ দেখে বোঝা যাচ্ছে যে দুইটা সরল রেখা পরস্পর সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকলে তাদেরকে সমান্তরাল সরল রেখা বলে, মানে সর্বদা দূরত্ব সমান হবে। কখনো যদি দূরত্ব কমে যায়, মানে এখানে আছে 2.2 হয়ে যায়, এখানে ধরুন 2 মিটার দূরত্ব 2.2 বা 2.1 হচ্ছে বা 2.02 হচ্ছে, তাহলে কিন্তু এরা সমান্তরাল থাকবে না। ঠিক আছে, আসি অ্যাঙ্গেল কি, যে দুটি সরলরেখা পরস্পর সাথে মিলিত হলে মিলিত বিন্দুতে যা কোণ উৎপন্ন হয়, এবিসির একটি কোণ। আচ্ছা, মিলিত বিন্দুতে যা উৎপন্ন হয় সেটা হচ্ছে কোণ। এখন দুটি সরলরেখা এই যে এইভাবে মিলিত হইতে পারে, এইভাবে মিলিত হইতে পারে, আবার সোজাসুজি মিলিত হইতে পারে, তার মানে এটাও কিন্তু একটা কোণ। কোণ মানে এইভাবে কোণাকুণি দেখা যাইতে হবে, বিষয়টা এরকম না। ঠিক আছে, তো এই কথাটা মনে রাখবে যে দুটি সরলরেখা মিলিত হলে যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হচ্ছে কোণ। ঠিক আছে, আচ্ছা রাইট অ্যাঙ্গেল কি, রাইট অ্যাঙ্গেল হচ্ছে যে যদি কোণের পরিমাণটা 90 ডিগ্রি হয়, এখন 90 ডিগ্রি হতে গেলে যে এরকম সোজা হইতে হবে বা এরকম সোজা হইতে হবে এরকম না, এরকম আঁকা বাঁকা হলেও 90 ডিগ্রি হতে পারে। ঠিক আছে, জাস্ট ডিস্টেন্সটা যেন সমান, মানে 90 ডিগ্রি হয়। এখন পরিমাপটা একই অ্যাঙ্গেল সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণটা হচ্ছে কি যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের থেকে কোণটা যদি একটু ছোট হয় তাহলে এটা সূক্ষ্মকোণ, আর স্থূলকোণটা হচ্ছে যে 90 ডিগ্রি থেকে বড় হইতে হবে। জাস্ট আপনার হচ্ছে যে অবটিউজ অ্যাঙ্গেল, এই ভাষাগুলো মনে রাখবেন। তারপর স্ট্রেট অ্যাঙ্গেল সরলকোণ, সরলকোণ হচ্ছে 180 ডিগ্রি। রেফ্লেক্স অ্যাঙ্গেল, এটা জানা দরকার আছে। রেফ্লেক্স অ্যাঙ্গেল হচ্ছে প্রবৃত্ত কোণ, যদি সরলকোণের থেকে বড় হয়, মানে ধরা হচ্ছে এটা একটা সরলকোণ, এর থেকে বড় হয় মানে এইরকম, এই যে এই পাশের কোণটা 360 ডিগ্রি থেকে ছোট কিন্তু 180 ডিগ্রি বড়, এটাকে বলা হচ্ছে যে কোনো কোণের পরিমাণ 2 সমকোণ অপেক্ষা বেশি কিন্তু 4 সমকোণ অপেক্ষা ছোট, তাকে প্রবৃদ্ধ কোণ বলে। তাহলে প্রশ্ন আসতে পারে 250 ডিগ্রি কোণকে কোন কোণ বলে? তাহলে ডেফিনেশন সবকিছু জানেন কিন্তু ইংলিশ টার্মটা জানেন না, ওখানে তো কোনো বাংলা শব্দ থাকবে না। তাহলে এই যে রিফ্লেক্স অ্যাঙ্গেল মানে হচ্ছে প্রবৃদ্ধ কোণ, এইটা জানা থাকতে হবে, নাহলে অপশন দেখে সবগুলো অ্যান্সার মনে হবে। বুঝতে বিষয়টা? অথবা আশেপাশে তাকাবেন, দেখবেন আপনার পাশের জন ভুল দিছে, আপনিও ভুল দিচ্ছেন। তো এই জন্য এই জ্যামিতির প্রশ্নে নাদিয়া আফরিন, আপনি হচ্ছে জ্যামিতি শুরু করলাম, এই জ্যামিতি ক্লাস চলতে থাকবে। আজকে ধরুন জ্যামিতি ক্লাস করার পরে কালকে আবার পাটিগণিতের একটা টপিক ক্লাস করবেন, সেটা হচ্ছে যে আপনার যে টপিকে সব থেকে বেশি সমস্যা সেটা করতে পারেন, যেটা সহজ মনে হয় সেটা করতে পারেন, মানে এইটা সিকোয়েন্সটা আপনি মেনটেন করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি মেন কিছু টপিকের কথা বলে দিই, ঐকিক নিয়ম, সংখ্যা, শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা, এই টপিকগুলোর ক্লাসগুলো আগে করার চেষ্টা করবেন, অ্যাটলিস্ট শতকরার ক্লাসটা আগে করবেন। ঠিক আছে, এবং যে টপিক শুরু করবেন ওই টপিকের প্রথম ক্লাস থেকে শুরু করবেন, যে কোনো টপিক শুরু করতে পারেন। তবে লাভ ক্ষতি, সুদ কষা এগুলোতে যেহেতু পার্সেন্টেজ আছে এই জন্য আগে শতকরা না করে ওগুলো করবেন, যেটার সাথে যেটা রিলেভেন্ট আছে। তাহলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল মানে কি যে বাঁকা করে, হ্যাঁ। তো বিপরীত কোণ, বিপরীত কোণ হচ্ছে কি যে দুইটা সরলরেখায় যে গুণ চিহ্নের মতো হলে এই যে বিপরীত পাশের কোণটা, এই এ আর এ, এটা হচ্ছে বিপরীত কোণ। আবার বি আর বি, এই বি কোণের বিপরীত হচ্ছে এই বি কোণ, আর পাশাপাশি যদি নেই এই দুটো কোণ মিলে হচ্ছে সরল কোণ। তাহলে দুটি সরলরেখা তির্যক ভাবে ছেদ করলে বিপরীত পাশের কোণগুলোকে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপরীত কোণ বলা হয়। এখন ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া হচ্ছে a প্লাস বি সমান সমান 180 ডিগ্রি, মানে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল এবং a সমান সমান a আর b সমান সমান b। তার মানে হচ্ছে এটা হচ্ছে রুলস, এই রুলস গুলা জানা থাকতে হবে। আর ডেফিনেশন যেটা বললাম এটা বোঝার জন্য, আর শব্দার্থ জানা থাকতে হবে, না হলে আপনি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলকে না বুঝে, মানে আপনি তখন একটা রিফ্লেক্স অ্যাঙ্গেল যদি বলেন তাহলে কি হবে? হবে না। তার মানে টার্ম গুলো জানা না থাকলে আপনার কিন্তু কাছাকাছি
টার্মগুলোকে কনফিউশনের মধ্যে তৈরি হবে, আপনার অনেক কনফিউশন তৈরি হবে। তো এই যে বিপরীত পাশের কোণগুলো সমান সমান, এই পাশের কোণ এই পাশের কোণ সমান সমান, এবং পাশাপাশি যে কোনো দুইটা কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। এটা হচ্ছে এখানকার রুলস। আচ্ছা, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তো আইদার অফ টু অ্যাঙ্গেলস হুজ সাম ইজ 90 ডিগ্রি, অর্থাৎ দুটি কোণের এক সমষ্টি এক সমকোণ হলে একটি অক্ষের পূরক কোণ বলে। আচ্ছা, পূরক কোণের ডেফিনেশনটা পরীক্ষায় বেশি আসে, ডেফিনেশন টাইপে আসে না, প্রশ্ন টাইপে আসে। তো একটা 90 ডিগ্রি কোণ আছে, এটাকে আমি কাটলাম, কাটলে কি হবে? একটু ছোট হবে অথবা বড় হবে, একটা ছোট একটা বড় হবে, অথবা দুইটা সমান সমানও হইতে পারে। কিন্তু মোটের উপর যেহেতু আমরা 90 ডিগ্রি কাটছি, তাহলে দুইটার যোগফল কিন্তু 90 ডিগ্রি হবে। তাহলে একটা সমকোণকে কেটে দুইটা কোণ বানালে একটি কোণকে আরেকটি কোণের পূরক কোণ বলে। মানে ধরা যাচ্ছে যে এখানে শুধু 70 ডিগ্রি কোণটার নাম কি? এটা কিন্তু পূরক কোণ না। এই 70 ডিগ্রি কোণটা হচ্ছে 20 ডিগ্রি কোণের পূরক কোণ। 20 ডিগ্রি কোণটা আবার 70 ডিগ্রি পূরক কোণ। কিন্তু শুধু 20 ডিগ্রি কি? শুধু 20 ডিগ্রি হচ্ছে সূক্ষ্ম কোণ। মানে ডেফিনেশনটা কিন্তু বুঝতে হবে যে আইদার অফ টু অ্যাঙ্গেলস হুজ সাম ইজ 90 ডিগ্রি, যদি কোনো সমষ্টি এক সমকোণ হলে এই যে একটিকে অপরটির পূরক কোণ বলে। তো একইভাবে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হচ্ছে? সম্পূরক কোণে দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, একটিকে আরেকটির সম্পূরক কোণ বলে। তো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলে কি হচ্ছে? অ্যাডজাসেন্ট যে পাশাপাশি, ঠিক আছে, সন্নিহিত কোণ, দুটি কোণের শীর্ষবিন্দু একই হলে। শীর্ষবিন্দু মানে কি বিষয়টা দেখেন, যে ধরেন সাপোজ এটা একটা কোণ আর এটা আরেকটা কোণ। এখন এই কোণটাতে এখানে যদি লাগাই দেই, তাহলে দুইটা একই রকম এরকম দেখাবে না? তাহলে কি হচ্ছে? দুইটার শীর্ষবিন্দুটা এক জায়গাতে মিলিত হয়ে গেছে, তাহলে এই দুইটা কোণ পাশাপাশি হয়ে গেছে। তার মানে আমরা যে পূরক কোণ করলাম না, ওখানে পূরক কোণের যে কোণ দুটো ছিল, এই দুটো কোণকে কিন্তু সন্নিহিত কোণ বলা হয়। সন্নিহিত কোণ মানে হচ্ছে পাশাপাশি কোণ, বাট পরিমাণ ফিক্স নাই, পরিমাণ যে কোনো কিছু হতে পারে। এখন ধরা এই যে তাহলে পূরক কোণ দুটো কিন্তু সন্নিহিত কোণ। তাহলে যদি আমার 90 ডিগ্রি না, যদি 80 ডিগ্রি কোণ হয়, আর একটা যদি 30 ডিগ্রি হয়, একটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে এটা পূরক কোণ না, কিন্তু সন্নিহিত কোণ। কারণ কি? কারণ দুইটারই শীর্ষবিন্দু এক। তাহলে সন্নিহিত কোণ হচ্ছে পাশাপাশি যে কোনো দুইটা কোণ। সন্নিহিত শুধু এইভাবে হয় না, সন্নিহিত এইভাবে হতে পারে। সন্নিহিত বেসিকটা হচ্ছে যে একটা কমন বাহু থাকে। যেমন ধরেন এই কোণ আর এই কোণটা কিন্তু সন্নিহিত কোণ। কেন? কারণ এই যে একটা সাধারণ বাহু আছে যেটা দুই কোণে হেল্প করতেছে। এখানে দেখেন এই কোণটার এই কোণটা সাধারণ বাহু হচ্ছে এটা, ঠিক আছে? এই যে সাধারণ বাহুর উভয় পাশের কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে। অল্টারনেটিভ অ্যাঙ্গেলস, এটা বোঝা যাচ্ছে। একান্তর কোণ। নিষ্প্রভ হেমলক এতদিন ক্লাস করার পরে এই কথা বলতেছেন, স্যার কথাগুলো ভিডিওতে লেখা আসে, তা বন্ধ করে দিলে ভালো হয়। এটা আমাদের এখানে কিন্তু লেখা আসতেছে না, অন্যজনের অনেকের ক্ষেত্রে লেখা আসতেছে না। লেখাটা হচ্ছে কি একটা সেটিং এর ব্যাপার। দেখা যাচ্ছে যে আমাদের, এটা তো আমরা জানেন, বিষয়টা বোঝার জন্য বলতেছি। আমি যখন বাংলায় ক্লাস নিতেছি, এখন ধরেন আছে যে আমেরিকা থেকে বা ইন্ডিয়া থেকে একজন ইংলিশে মানে দেখতে চায়, কারণ সে বাংলা বসে না, সে সাবটাইটেল দরকার তার। সে যদি এখানে ক্যাপশনটাতে ইংলিশ ক্যাপশন চালু করে, তাহলে আমার মুখের ভাষাটা অনুযায়ী ইংলিশে ট্রান্সলেট হয়ে ইংলিশে লেখাটা উঠবে, সাবটাইটেল উঠবে, যাতে সে বাংলা বুঝে না, সে যেন ইংলিশে দেখে বুঝতে পারে আমি কি বলতেছি। তার মানে কি? এই অপশনটা তাকে চালু করতে হবে। মানে আপনি বাঙালি, আপনার তো এই অপশনের দরকার নেই, আপনি তো ডাইরেক্ট কথা বলতেছেন, কিন্তু তারপরে আপনার মোবাইলে এই বাংলা অপশনটা চালু আছে, এই কারণেই বাংলা লেখাটা উঠতেছে। তার মানে বোঝাচ্ছে যে আপনি হয়তো বাংলা ভাষা বোঝেন না, ইংলিশ বা হিন্দিতে কথা বলেন, ইংলিশ ভাষা বোঝেন, কিন্তু বাংলা ভাষা বোঝেন না। এই জন্য আপনি বাংলায় ক্যাপশনটা চালু করে রাখছেন, এই জন্য আপনার আমি যে কথাটা বলতেছি এটার বাংলা ভাষায় ক্যাপশনটা উঠতেছে। তাহলে আপনার কি করা দরকার? আপনার মোবাইলে এইখানে ক্লিক, মানে স্ক্রিনটাতে চাপ দিলে ডানে একটা সেটিংস অপশন আছে, সেটিংস এর নিচে লেখা আছে ক্লোজ ক্যাপশন। এই ক্যাপশনের ওইখানে অফ করে দিলেই এই যে লেখাটা উঠতেছে, লেখাটা বন্ধ হয়ে যাবে। এটা সবার উঠতেছে না, যার যার মোবাইলে উঠতেছে তার বন্ধ হবে। ঠিক আছে? নিষ্প্রভ হেমলক বুঝছেন কিনা বলেন? আচ্ছা, ওকে, এর ডেফিনেশন টাইপের কথা, তো এই জন্য একটু স্কিপ মানে ফাস্ট করে দিতেছি। আপনারা অনেকে জানেন, জাস্ট কথাগুলো রিমাইন্ড করে দিচ্ছি, একটু করে আমরা প্রশ্ন সমাধান করবো। তো এই দুটো বিষয় খুবই ইম্পর্টেন্ট, একান্তর কোণ আর অনুরূপ কোণ। এখন একান্তর অনুরূপ কিন্তু খুব ভালো বোঝেন, বাট এইটা প্রশ্ন ইংরেজিতে প্রশ্ন যখন আসবে তখন এগুলো থাকবে না, থাকবে অল্টারনেটিভ অ্যাঙ্গেল আর হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল। তো অল্টারনেটিভ অ্যাঙ্গেল মানে হচ্ছে বিকল্প কোণ, আর করসপন্ডিং মানে হচ্ছে অনুরূপ কোণ। এখন অনুরূপ মানে হচ্ছে সিমিলার, মানে হচ্ছে সিমিলার শব্দটাই তো খুঁজে পাবেন না, আর আপনি কিন্তু ভুল করতে পারেন। এই জন্য
বিষয়টা খুবই সেন্সিটিভ, মনে রাখবেন। আচ্ছা, এখন সেটা বোঝার জন্য চিত্র আঁকা করাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা একান্তর কোণ আর অনুরূপ কোণ বুঝবো। বিশাল ডেফিনেশন দেওয়া আছে, ডেফিনেশনটা করতে পারি যে দুটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি রেখা তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীত পাশে, ছেদক রেখার বিপরীত পাশে সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে তাকে একান্তর কোণ বলে। ঠিক আছে? আচ্ছা, দেখি বিষয়টা। ধরেন এই যেটা সমান্তরাল সরলরেখা, এটা একটা ত্রিজ্য রেখা ছেদ করলো। ঠিক আছে? আর একটু ভাবেন তো যে এই কোণটা আর এই কোণটা দেখতে একই রকম না? যেহেতু এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, আরো যে একটা সরল রেখা হয়, আরো যে একটা সরল রেখা হয়, যতগুলো সরল রেখা আছে এটা বাঁকা হয়ে ছাদ করবে, এই সবগুলা কিন্তু কি হবে? দেখতে একই রকম কোণ হবে। কেন? কারণ এটা সমান্তরাল, মানে এটা যতটুকু সরল রেখা এটা কিন্তু আঁকা বাঁকা না, এটা সোজা ওই রকমই, এটা সোজা ওই রকম। আবার যেটা সেট করছে ওটা কিন্তু আঁকা বাঁকা কোন রেখা না, ওটাও সরল রেখা। তাহলে এই যে কোণগুলো তৈরি হচ্ছে এগুলো হচ্ছে দেখতে একই রকম, এটা হচ্ছে অনুরূপ কোণ বা করসপন্ডিং কোণ, অ্যাঙ্গেল। কিন্তু অল্টারনেটিভ অ্যাঙ্গেল কোনটা? অল্টারনেটিভ মানে বিকল্প। ঠিক আছে? এই যে দেখেন তির্যক রেখার বিপরীত পাশে যে কোণগুলো উৎপন্ন হয়, ঠিক আছে? এই যে এই পাশে একটা কোণ, এই পাশে একটা কোণ, এই কোণ আর এই কোণ এটা কিন্তু সিমিলার না, এটা হচ্ছে বিপরীত। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে অল্টারনেটিভ অ্যাঙ্গেল এবং একান্তর কোণ। ঠিক আছে? আচ্ছা, তাহলে একান্তর কোণ আর অনুরূপ কোণ টানটা ভালো করে বুঝতে পারছেন কিনা বলেন? যদি আমি এখানে চিত্রটা একটু ভালো রাখতে দিই, এর বিপরীত পাশে বি, এর পাশাপাশি হচ্ছে বি। নিষ্পক্ষ আমরা বলছেন, বলেছি স্যার। আচ্ছা, আগের ভাষা বলছেন না? তার সাথে একটা দিই, এখানে এটা যদি এ হয় তাহলে এটা হচ্ছে বি, আবার এটা এ, এটা বি, এখানে এ, এটা বি, এটা এ, এটা বি। তাহলে এই কোণটা আর এই কোণটা একান্তর। ঠিক আছে, এ বি বি এ, আমার এখানে যদি এ বি বি এ, জেড লেখার সময় এই যে জেডের ভিতরের দিকে যে কোণটা থাকে এগুলো হচ্ছে পরস্পর সমান সমান কোণ, একান্তর কোণ। ঠিক আছে? আর একই রকম দেখতে এগুলো হচ্ছে অনুরূপ কোণ। আমরা এখানে যেটা করতে পারি, যেটা রুলসটা মনে রাখতে হবে, এ কোণ সমান, বি কোণ সমান, আর এ প্লাস বি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। এই কথা মনে রাখলে, এই কথাগুলো মনে রাখলে হয়ে যাবে। ঠিক আছে? যেমন ধরেন যে এখানে এ আর বি, এই এ কোণ আর এ কোণ সমান, এই এ কোণ এই এ কোণ সমান, আবার এইখানকার এই কোণ আর এখানকার এই কোণ সমান হবে। ঠিক আছে? একইভাবে যদি আমরা আসি তাহলে এটা যদি ধরা আছে সাপোজ 80 ডিগ্রি হয়, এটা হচ্ছে 100 ডিগ্রি। এখন এটা যদি, আচ্ছা এটা বড় হবে, এটা যদি ফাঁকা দিচ্ছে, আচ্ছা এটা 100 ডিগ্রি, এটা 80 ডিগ্রি, তাহলে এই 100 ডিগ্রি বিপরীতে এটা 100 ডিগ্রি, আর 80 ডিগ্রি এখানে এটা 80 ডিগ্রি, তাহলে এই এ আর এই বি মিলে তো 180 ডিগ্রি হবে। তার মানে যে কোনো দুইটা এ আর বি যোগ করলে 180 ডিগ্রি কোণ হবে। আচ্ছা, প্রশ্ন আছে তো প্রশ্ন সমাধান করে দিব, সমস্যা নেই। এই প্যারালাল লাইন, সমান্তরাল রেখা। আচ্ছা, এখানে আরো কথাগুলো বলা আছে সুন্দরভাবে। মোট 8টি কোণ উৎপন্ন হবে। 8টি কোণে 4টি হবে সূক্ষ্ম কোণ আর 4টি হবে স্থূল কোণ। কোন 4টি? সূক্ষ্ম কোণ। দেখেন 4টা জেলাচ্ছি করে, এটা সূক্ষ্ম কোণ, এটা সূক্ষ্ম কোণ, এটা সূক্ষ্ম কোণ, এটা সূক্ষ্ম কোণ। তাহলে এই যে সূক্ষ্ম কোণগুলো ছোট চিকন আর স্থূল কোণগুলো বড়। কি বলছে? যে কোনো দুটি একক পরস্পর সমান। তার মানে যে কোনো দুটো যদি আমরা সূক্ষ্ম কোণ নেই পরস্পর সমান হবে। ঠিক আছে? কারণ বিপরীত পাশে অবস্থান করতেছে, বিপরীত কোণ। অবটিস কোণগুলো সমান, অবটিস যোগ করলে 180 ডিগ্রি হবে। ঠিক আছে? আচ্ছা, এইখানে কথাটা ঠিক নেই। যে কোনো একটি একক ও যে কোনো একটি অবটিস যোগ করলে 180 ডিগ্রি হবে, এটা ঠিক আছে। এই কথাটা ঠিক নেই, কারণ যে কোনো দুটি অবটিস যোগ করলে 180 ডিগ্রি ও বড় হবে বলছে।
আমি বড় হবে মানে সমান হবে বড় হবে, কারণ কি দেখেন এই যে অবটুস কোণ মানে কি স্থূলকোণ আর স্থূলকোণ যোগ করলে তো 180 ডিগ্রিতে বড় হবে, ঠিক আছে, ঠিক আছে, সমান হবে। আর 180 ডিগ্রি হবে এটা যেগুলো পাশাপাশি দুটো কোণ, পাশে চিত্র ধরুন সবগুলো এ কোণ হচ্ছে সমান, সবগুলো বি কোণ সমান, আবার যে কোনো একটি এ কোণের সাথে বি কোণ যোগ করলে তা 180 ডিগ্রি হবে। তাহলে যে কথাগুলো এতক্ষণ ধরে বললাম ওগুলাই বইয়ে সুন্দর করে লেখা আছে। ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। ইন্টেরিয়র হচ্ছে অন্তঃস্থ কোণ মানে ভেতরের দিকে, আর এক্সটেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে বহিস্থ কোণ মানে বাইরের দিকে, ঠিক আছে। আচ্ছা, আর এই অন্তঃস্থ কোণ আর বহিস্থ কোণ যে কোনো দুটো যোগ করলে, যেহেতু শ্রেণীরেখা করে, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ধরো একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এটা 60 ডিগ্রি, তাহলে এটা বার করলে সরল রেখা তৈরি হবে, তাহলে এটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে এটা যেহেতু পুরোটা একটা সরল রেখা, তার মানে এটা 180 ডিগ্রি, ভিতরে যদি 60 হয় তাহলে বাইরে তো 120 হবে, তাহলে এটাকে বলা হচ্ছে বহিস্থ কোণ আর এটাকে বলা হচ্ছে অন্তঃস্থ কোণ। আর এই অন্তঃস্থ আর বহিস্থ কোণ মিলে কিন্তু আবার টোটাল 180 ডিগ্রি বা 2 সমকোণ হবে, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি বেসিক কথা শেষ মনে হয়। এখন আমরা প্রশ্ন সমাধান করতে যাব, আগের কথাগুলো আবার রিপিট চলে আসবে, ঠিক আছে। এখন বন্ধু অনেকগুলো কথা বললাম, এগুলা সিরিয়াসলি মুখস্থ করার দরকার নাই, এই বন্ধু ধরতে পারছেন কিনা বলেন। ওকে, তাহলে আমরা প্রশ্ন সমাধানে আসি, সব কথা চলে আসবে এখানে। হ্যাঁ, 1 নম্বর প্রশ্ন দেখেন, এই যে এরকম করে কিন্তু পরীক্ষার প্রশ্ন হবে, এগুলো কিন্তু পরীক্ষার প্রশ্ন 22, 23, 24 সালে। If two angles are said to be complementary angles and one angle is 52 degrees, then the other angle is. তাহলে এই কমপ্লিমেন্টারি শব্দ না জানলে তো আপনি ধরেন উল্টা পাল্টা করবেন। সাপ্লিমেন্টারি মানে হচ্ছে সম্পূরক আর কমপ্লিমেন্টারি মানে হচ্ছে পূরক কোণ, ঠিক আছে। তাহলে এখানে 52 আছে না, তাহলে কমপ্লিমেন্টারি মানে হচ্ছে পূরক কোণ, তাহলে 90 ডিগ্রি থেকে 52 বাদ দিলে 38। তাহলে ভাষাটা বুঝলে কোনো সমস্যা নেই, ভাষা না বুঝলে যুদ্ধ করে ভুল করতে পারেন। 2 নম্বর কি বলছে, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল দ্যাট ইজ হাফ অফ ইটস ওন কমপ্লিমেন্ট। এখানে কিন্তু অনেকেই মাত্র এই আনসারটা দিয়ে দিতে পারেন, 45 ডিগ্রি কথা দিয়ে দিতে পারেন, মানে কমপ্লিমেন্টারি মানে অর্ধেক বলছে না, তার মানে 90 এর অর্ধেক 45, কিন্তু এটা কনফিডেন্টলি ভুল। কেন ভুল? কারণ দেখেন, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা কত হবে, দ্যাট ইজ হাফ, হাফটা কিসের হাফ, অফ ইটস, এই যে ইটস মানে এইটারে ওন কমপ্লিমেন্ট, আর নিজের কমপ্লিমেন্টের অর্ধেক যদি হয়, তাহলে কি হচ্ছে দেখেন, এই যে একটা কোণ, এই কোণটা ধরেন আছে মাঝখান দিয়ে টান দিলাম, এটার নাম একটা হলো এক্স, একটা হলো ওয়াই। এখন এই এক্স কোণটা হচ্ছে ওয়াই কোণের অর্ধেক, এটাকে বলা হচ্ছে, তার মানে কি যে এই পুরো 90 ডিগ্রি কোণটা তো কমপ্লিমেন্টারি অঙ্কের না, 90 ডিগ্রি কোণটা তো হচ্ছে সমকোণ। এখন একটা আরেকটার পুরো, তাহলে এখন বলতেছে যে এই যে একটা কোণ ধরলাম আনসার্টেন, এই কোণটা কত জানি না, কিন্তু মনে করে এই কোণটা হচ্ছে এক্স কোণ, এই যে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটার নাম এক্স, যেটা হাফ অফ ইটস ওন কমপ্লিমেন্ট, তাহলে এই এক্সটা তার কমপ্লিমেন্টের অর্ধেক, তাহলে কমপ্লিমেন্টের অর্ধেক হয়ে যদি ও এক্স হয়, তাহলে যে যার সে কমপ্লিমেন্ট সে হবে 2x, তাহলে x প্লাস 2x ইকুয়াল টু হচ্ছে 3x, 3x এর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ কমপ্লিমেন্টারি বলছে, তাহলে x এর মান হচ্ছে 30 ডিগ্রি, তার মানে এই ছোট কোণটা 30 ডিগ্রি আর বড় কোণটা 60 ডিগ্রি। উত্তর কি চাইছে? হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেলটা চাইছে, তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে a 30 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, আর যদি বলতো যে কমপ্লিমেন্টটা কত ডিগ্রি, তখন কিন্তু आंसर হতো 60 ডিগ্রি। তাহলে এই ভুল হওয়ার পয়েন্টটা সবাই সিরিয়াসলি মনে রাখবেন, আর বুঝে গেলে তো এমনিতে 1 ভাগ 2 ভাগ 3 ভাগের মান 90 ডিগ্রি বুঝতে পারেন। 3 নম্বর কি বলছে, the complement of an angle exceeds the angle by 60 degree, then the angle is equal to। 3 নম্বর প্রশ্নটা आंसर দেন তো, 2023 সালে আসছে জনতা ব্যাংক আসছে। এইগুলা কিন্তু সহজ জিনিস, বাট পরীক্ষা কিন্তু আসে নিয়মিত। অনেকে মনে করেন সবকিছু মনে হয় কঠিন প্রশ্ন আটকানোর জন্য আসে বা কঠিনগুলো শিখি, বিষয়টা এরকম না, সহজ প্রশ্নগুলো পরীক্ষায় নিয়মিত আসে।
এটা অ্যান্সার দেন। 3 নম্বর কোশ্চেন অ্যান্সার কত? অর্থ করে দিতে হবে নাকি? অর্থ করে দিলে তো এটা পানির মতো সোজা হয়ে গেল। অর্থটা বুঝে নিজে নিজে করতে হবে। A15। আচ্ছা কি বলছে? কমপ্লিমেন্ট অফ অ্যান অ্যাঙ্গেল এক্সিডস দ্য অ্যাঙ্গেল বাই 60 ডিগ্রি। তার মানে একটা কোণ, কমপ্লিমেন্ট মানে পূরক কোণটা অফ অ্যান অ্যাঙ্গেল, একটা কোণের পূরক কোণটা হবে এক্সিডস দ্য অ্যাঙ্গেল বাই 60। তার মানে কমপ্লিমেন্টটা ওই অ্যাঙ্গেলের থেকে 60 ডিগ্রি বেশি। তাহলে ধরা যাচ্ছে এটা যদি x হয়, এটা হবে x প্লাস 60। ঠিক আছে? তো আমাদের কিন্তু x টা হচ্ছে আমাদের অ্যান্সার। দেন দ্য অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু, তাহলে অ্যাঙ্গেল যদি x হয় x প্লাস 60 ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। ভাষাটা কিন্তু উল্টাপাল্টা করলে কিন্তু 75 অ্যান্সার চলে আসবে। 2x ইকুয়াল টু 30, x ইকুয়াল টু 50। আর মুখে মুখে করার জন্য লজিকটা কি? লজিকটা হচ্ছে যে একটা অ্যাঙ্গেল আছে, এর থেকে তার কমপ্লিমেন্ট আছে 60 ডিগ্রি বেশি। তাহলে 60টা বাদ দিলে বাকি থাকে কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রিকে 2 ভাগ অর্ধেক করলে হচ্ছে 15 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা অ্যান্সার হচ্ছে A 15 ডিগ্রি। আর 75 ডিগ্রি দেওয়া নাই। 75 ডিগ্রি আমি অপশন দিতাম যাতে আরো কনফিউশন তৈরি হয়। আচ্ছা 4 নাম্বার, তাহলে the 1/3 of the complement angle to 60 is, the 1/3 of the complementary angle to 60, এর অর্থ কি আর অ্যান্সার কি? বলেন, দ্রুত বলেন। 4 নাম্বার রেসপন্স করতে হবে ফাস্ট, অনেক স্লো রেসপন্স হচ্ছে, ফাস্ট রেসপন্স করতে হবে। দেখেন এটা জাস্ট হচ্ছে ভাষাটা বলতে যাচ্ছে the 1/3, এক তৃতীয়াংশ of the complement, কার এক তৃতীয়াংশ? of the complementary angle এর, কার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল? 260। 60 ডিগ্রি যে কোণ, এইটার কমপ্লিমেন্টারি যে অ্যাঙ্গেলটা আছে তার 1/3 কত? তাহলে 60 এর কমপ্লিমেন্টারি 30, আর 30 এর 1/3 হচ্ছে 1/3 মানে হচ্ছে 10। ঠিক আছে? মানে পানির মতো সোজা অঙ্ক, কিন্তু দেখা যাচ্ছে কোনো ভুল করলে কিন্তু সঠিক অ্যান্সার আসবে না। ঠিক আছে? তো সিরিয়াসলি খেয়াল রাখতে হবে। আচ্ছা, an angle which is less than 360 degree and greater than 180 degree is classified as, তাহলে এগুলোতে জাস্ট টার্মগুলো জানা থাকতে হবে। 360 ডিগ্রি থেকে ছোট, 180 ডিগ্রি থেকে বড় হলে অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কিন্তু সূক্ষ্ম কোণ, রিফ্লেক্স অ্যাঙ্গেল, বিপরীত কোণ, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, পাশাপাশি কোণ, অবটুজ অ্যাঙ্গেল, স্থূল কোণ। তাহলে এই রিফ্লেক্স অ্যাঙ্গেল হচ্ছে কি? প্রবৃদ্ধ কোণ। আর কি বললাম, বিপরীত কোণটা কি ছিল? বিপরীতটা ছিল ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, অপোজিট কথাটা থাকবে, বিপরীত পাশের কোণ। আর রিফ্লেক্স অ্যাঙ্গেল হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তাহলে এটা প্রবৃদ্ধ কোণ হবে, অ্যান্সার হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল। কাছাকাছি ভাষার মধ্যে কনফিউশন লাগতে পারে। দেখেন 6 নাম্বার, if two angles are said to be complementary angles and one angle is 52 then the other angle is, এটা রিপিট হয়ে গেছে 1 নম্বরের সাথে 6 নম্বর প্রশ্নটা রিপিট হয়ে গেছে। এটা বাদ দিলাম, পরবর্তী রাশি 7 নাম্বার, A কোণ and B কোণ are complementary to each other if A কোণ equal to 150 ডিগ্রি then B কোণ equal to, আরে এটা তো 115 ডিগ্রি অলরেডি বলছে। আচ্ছা, এই আমাদের ভাষাটাতে একটু মিস্টেক ছিল, কমপ্লিমেন্টারি পরীক্ষায় আসছিল, কিন্তু এখানে সাপ্লিমেন্টারি শব্দ আসবে, না হলে তো মিলবে না। ঠিক আছে? কারণ একটা করে 115 ডিগ্রি হইতে পারে না। 115 ডিগ্রি তখনই হবে যখন 180 থেকে 115 বাদ দিয়ে অ্যান্সারটা হবে 65 ডিগ্রি। তাহলে প্রশ্নের মধ্যে হয়তো মিস্টেক ছিল, এটা সাপ্লিমেন্টারি শব্দটা আসবে। 8 নাম্বার, the 1/3 of the supplementary angle to 30 এর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের কি 1/3, এখন অ্যান্সার কি 20 হবে? আচ্ছা, এটা আরেকটা অপশন দিয়ে দিই, ই নাম্বার অপশন 20 ডিগ্রি। কোনটা হবে অ্যান্সার 8 নম্বরের?
ওকে, 8 নম্বর आंसर হচ্ছে 1/3 অফ দ্য সাপ্লিমেন্টারি। সাপ্লিমেন্টারি এর 1/3 কার সাপ্লিমেন্টারি? 30 ডিগ্রি সাপ্লিমেন্টারি। 30 ডিগ্রি সাপ্লিমেন্টারি হচ্ছে 180 থেকে 30 বাদ দিলে 150। 150 কে 3 ভাগ করলে হচ্ছে 50 ডিগ্রি। তাহলে সি হচ্ছে आंसर। ঠিক আছে, এইটা থেকে প্রশ্ন বেশি আসতেছে না। If two angles are said to be supplementary angle and one angle is 52, then the other angle, এখানে 52 আছে আবার সাপ্লিমেন্টারি আছে, তাহলে হচ্ছে এই যে 180 থেকে 52 বাদ দিলে হচ্ছে 128। এই সি হচ্ছে आंसर। 10 নম্বর, in the figure below w plus x plus y plus z equal to, আচ্ছা এগুলো আসলে বিপ্রতীপ কোণের খেলা। বিপ্রতীপ কোণ আর পুরো এই অনুরূপ কোণ এবং একান্তর কোণ, এইটার উপর ভিত্তি করে এরকম চিত্র ভিত্তিক অনেক প্রশ্ন আসে। তো এগুলো আমরা একটু দেখব। সবাই কি সুন্দরভাবে চিত্রটা দেখতে পাচ্ছেন কিনা 10 নম্বরের একটু কমেন্টে জানাবেন। তো দেখেন WXYZ ইকুয়াল টু কত ডিগ্রি? এইটা পুরোটা একটা সার্কেল মনে করেন। এই সার্কেলের মধ্যে এই অংশটা যদি 30 ডিগ্রি হয়, সার্কেলের এই পুরোটা মিলে কিন্তু 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে 30 বাদ দিলে 330 ডিগ্রি। এখন এখানে आंसर দিচ্ছে w plus x plus y plus z। এখন এটা কিন্তু বাদ দিয়ে বলছে, তাহলে এটা বাদ দিয়ে বলছে, তাহলে এইখানে যদি 30 হয় তাহলে এখানেও 30 হবে। তাহলে 30 30 60 বাদ দিলে থাকবে আর 300 ডিগ্রি। তাহলে এটা কিন্তু WXYZ এর আলাদা করে মান বাইর করার দরকার নাই। এখন এই 30 এর বিপরীতে যে 30 হবে, এটা কিভাবে বুঝলাম? আমাকে বলে করতে পারেন যে বিপ্রতীপ কোণের ক্ষেত্রে তো আমাদেরকে বলা হয়েছে যে কোনো দুইটা সরলরেখা, যেহেতু 3টা সরলরেখা আসছে, তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, একটু মাথা খাটাই। এই যে সরলরেখাটা আছে না, এই সরলরেখাটাকে বাতিল করে দিতে পারি। তাহলে আমাদের জিনিসটা দেখতে কেমন হবে? দেখেন, দেখতে এই যে এরকম হবে। এরকম হলে তো সমস্যা নাই। ধরুন আছে এখানে w আছে, এখানে x আছে, এখন দুটা মিলে একটা, আর এখানে y আছে, এখানে z আছে, মনে করেন দুটা মিলে একটা, আর এখানে 30 আছে। 30 এর বিপরীতটা তো অবশ্যই 30 হবে। এখন এগুলো কত আমরা জানি না, এখন আমাদের জানারও দরকার নেই। আমার টোটালটা গোলটা মিলে হচ্ছে 360 ডিগ্রি। সেখান থেকে যদি আমি 60 বাদ দিয়ে দেই তাহলে आंसर হবে 300 ডিগ্রি। আমি চারটির যোগফল চাইছি। এখন যদি বলতে যে w plus x এর ভ্যালু কত, এখন একটা জিনিস খেয়াল করেন যে এই কোণ আর এই কোণ সমান, এই দুটো মিলে যদি 300 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এটা মিলে 150 ডিগ্রি হবে। এখন যদি z এর মান বলা থাকতো যে 50 ডিগ্রি, তাহলে y এর মান কত? তাহলে এই দুটো মিলে যেহেতু 150 ডিগ্রি, এটা যদি 50 হয় তাহলে এটা 100। তার মানে দেখেন এইভাবেই কিন্তু বিভিন্ন প্রশ্ন বানায়, ভিন্ন ভিন্ন স্টাইলে আসে। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে আমরা নেক্সট আসি। তানজিলা রহমান বলছেন বুঝলাম এবার। এই आंसर দিয়েছেন, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এই आंसर কিন্তু ছিল না, এটা आंसर আছে তাহলে বি, মানে ওই যে বিপরীত পাশে ফাঁকা আছে না, ওই ফাঁকাটা ধরতে হবে। তাহলে 11 নম্বর দেখেন, ইন দা ফিগার বিলো দ্য ভ্যালু অফ ওয়াই ইজ, পারবেন না এটা? আচ্ছা, এটা বেসিক একটা আইডিয়া দিয়ে মানে কিভাবে শুরু করবেন। অনেকে দেখা যাচ্ছে কি যে এই যে 2x ইকুয়াল টু y প্লাস 30 ধরতে পারেন, এইখান থেকে তো কোনো অ্যান্সার বাইরে হবে না। তাহলে এরকম বিপ্রতীপ করে প্রশ্ন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আরো জটিল জটিল বানাইতে পারে। অনেক সময় এমবিএ পরীক্ষা দিলে কঠিন আসে, তো আইবিএ পরীক্ষা দিলে, তো এক্ষেত্রে যেটা টার্নিং পয়েন্ট সেটা হচ্ছে যে এই সরলরেখা, যে কোনো একটা সরলরেখাকে টার্গেট করতে হবে। সরলরেখাকে টার্গেট করে যে কোনো এক পাশে, যেই পাশে কুলো আছে আর কি, ওই পাশে সবগুলাই যোগ করতে হবে। তাহলে এখানে এই পাশে যোগ করলে কি হচ্ছে 2x plus 3x, যোগ করলে সরলরেখার এক পাশে কি, এটা পুরোটা মিলে 180 ডিগ্রি, তাহলে এটা 180 ডিগ্রি। তাহলে 5 এর সমান 180 হলে x এর মানটা হচ্ছে 36। x এর মান 36 হলে আমাদের যেহেতু এইখানে যাইতে হবে, এখন এটার মান তো আমরা জানি না, কিন্তু এটার বিপরীত পাশে 2x, এর মান হচ্ছে 36 গুণা 72 ডিগ্রি। ঠিক আছে, 72 ডিগ্রি হলে এখানে যদি 72 বসাইতে পারি আমরা, তাহলে এটা ইকুয়াল টু এটা দেওয়া যেতে পারে। তাহলে y plus 30 ইকুয়াল টু 72 ডিগ্রি। তাহলে y এর মান হচ্ছে 72 minus 30 সমান 42। এই সমানের লেগে নির্ভর না, নির্ভর হচ্ছে প্রথম কথাটা কি, যে এরকম বিপ্রতীপূর্ণ প্রশ্ন আসলে আমাদের মেইন টার্গেট হবে যে কোনো সরল রেখার এক পাশের গুলা নিয়ে ইকুয়াল টু 180 ডিগ্রি রাখা। এখন এইটা নিলাম কেন, আমরা তো চাইলে এই সরলরেখাটা ওই পাশে নিতে পারতাম, বা এই সরলরেখাটা নিচের দিকে নিতে পারতাম, অথবা এই সরলরেখাটা এই পাশে নিতে পারতাম। কিন্তু দেখেন এখানে কুলো দেওয়া না থাকার কারণে এই পাশে নেওয়া যাচ্ছে না। আবার ওই যে এই সরলরেখাটার উপরে 3x এটা নিলে
দুইটা রাশির মান চলকের মান অজানা থাকলে তো সমাধান বাইর হবে না, এই জন্য এক জাতীয় গুলা নিলে সমাধান বাইর হবে। ঠিক আছে, যে কারণে নিয়ে বলা যায়। তাহলে 12 নম্বর প্রশ্নটা সমাধান দিতে পারবেন কিনা একটু দেখেন তো, যদি বুঝে থাকেন আগের গুলা। এখানে দেখেন যেকোনো একটা সরলরেখাকে টার্গেট করে তার এক পাশে নিতে হবে, কিন্তু এই ক্ষেত্রে কোনো পাশে নিলে এক জাতীয় গুলো পাওয়া যাচ্ছে না। আবার এই পাশে এটার গ্যাপ থাকার কারণে এই দুইটা অথবা এই তিনটা অথবা এই তিনটা নেওয়া যাবে না, হয় এই তিনটা নিতে হবে অথবা এই তিনটা নিতে হবে অথবা এই তিনটা নিতে হবে। তাহলে যেকোনো একটা সরলরেখার এক পাশে সবগুলো আসে না। আমরা একটু মাথা খাটাবো যে এইখানে যেহেতু আমাদের সি আছে, এখানে সি আছে, তাহলে এই দুটো যেন বাদ না পড়ে, এই দুটাকে ধরে আমাদের অ্যান্সার কি দরকার, ভ্যালু অফ এস আছে, তাই না, এ এর ভ্যালু দরকার। তাহলে এই দুটো যে কোথায় কোথায় আছে, এই দুটো হচ্ছে এই সরলরেখার বাম পাশে আছে অথবা এই সরলরেখার উপরের দিকে আছে, তাই না। আচ্ছা, তাহলে আমরা আমাদের দরকার এ এর মান দরকার। তাহলে এ এর মান বাইর করতে গেলে আমরা যেটা করতে পারি, আমরা এই তিনটাকে নিতে পারি, ওই তিনটাকে নিতে পারি, যে কোনো ভাবে নেওয়া যেতে পারে। তাহলে 6c প্লাস 3c প্লাস 2b ইকুয়াল টু 180 ডিগ্রি। এই 2b টাকেও c তে কনভার্ট করতে হবে। তাহলে c কে কনভার্ট করতে গেলে কিন্তু আমরা দেখছি b এর পরিবর্তে 3c হয়, তাহলে 2b এখানে 2 গুণ করি, এখানে 2 গুণ করি, তাহলে 6c হয়ে যাবে। তার মানে 6c প্লাস 3c প্লাস এই 2b এর পরিবর্তে আমরা লিখতে পারি 6c, এটার মান হচ্ছে 180। 6 6 12 3 15, c সমান সমান যদি 180 হয়, c সমান সমান হচ্ছে 12, কাটাকাটি করলে। হ্যাঁ, তাহলে c এর মান 12 হলে কি অ্যানসার না, আমাদের অ্যানসার দরকার a এর মানের অ্যানসার দরকার। তাহলে আমরা দেখতেছি a এর সাথে c এর সম্পর্ক নাই, a এর সাথে b এর সম্পর্ক আছে। তাহলে b এর সম্পর্ক কি, 2b মানে তো 6c, তাহলে এই 2b এর জায়গায় আমরা 6c বসাইতে পারি। তাহলে এই 2c আছে না, c এর সাথে যদি 6 গুণ করি, তাহলে এখানে 6 গুণ করব, তাহলে হচ্ছে 72। তার মানে 6c এর মান যদি 72 হয়, তাহলে a সমান সমান 72, কারণ 6c হচ্ছে a এর মান। তাহলে এখানে একটু ঘুরে আসলো অ্যানসারটা, বাট তারপর কিন্তু অ্যানসার আসছে। ঠিক আছে, এখন আসি আরেক ভাবে করা যায়। তো এখানে আমরা 6c 3c কে টার্গেট করছি, 2b আছে না, 2b না নিয়ে যদি আমরা এই এটা নিতাম, তাহলে কি হতো দেখেন, এটা নিলে তাহলে কিন্তু 180 হতো। তারপরে কি হতো, 6c 3c ছাড়াও এর পরিবর্তে কি, এর পরিবর্তে হচ্ছে আমরা বসাইতে পারি 2b পরিবর্তে 6c এ বসাইতে হবে। ঠিক আছে, আচ্ছা 6c যদি বসাইতাম, তাহলে এখানে c এর মান আসতো 12, আবার এই এর পরিবর্তে 6c মানে a সমান সমান 72, ওই কাহিনী একই আসতো আর কি। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। তেরো নম্বর প্রশ্নের অ্যান্সার সবাই দেওয়ার চেষ্টা করেন। নাদিয়া আফরিন, আবার বোঝা দেওয়ার ক্ষেত্রে বলতে হবে কত নম্বর প্রশ্ন বোঝাতে।
12 নম্বরটা আবার আচ্ছা বেসিকটাকে ধরতে পারতে হবে। ধরা 12 নম্বর প্রশ্ন কি কি বললাম, কি কি লিখলাম, এগুলো চিন্তা করতে যে আপনি কিন্তু মূল পয়েন্টটা হারিয়ে গেছেন। সবসময় যে কোনো অঙ্কে দেখবেন শুরুটা খুব ইম্পর্টেন্ট। এই যে এখানে যে সরকার বিরুদ্ধে আন্দোলন হলো না, মনে হচ্ছে হাজার হাজার মানুষ মারা গেছে, এত এত কিছু হয়ে গেল, কিন্তু মেইনটা কি শুরুটা খুব ইম্পর্টেন্ট ছিল। আরো তো আগে অনেক আন্দোলন হচ্ছিল, কেন শুরুটা সাকসেস হচ্ছিল না? কারণ হচ্ছে যে এই যে আবু সাইদের কথা সবসময় আসতেছে, অর্থাৎ শুরুর বিষয়টা খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা দেখে আপনি ঘাবড়ে গেছেন। এখন আপনি এটাকে দেখলেন যে না এটাকে কিভাবে সাইজ করা যায়, এই সাইজটা শুরু করলেন, একটা লাইন লিখলেন, এই লাইনটা লেখার সময় যে যুক্তিটা দরকার এটা যদি আপনার ক্লিয়ার থাকে, পরে দিলে কিন্তু আস্তে আস্তে এমনিতেই হয়ে যাবে, যেটা যত বড়ই হোক। তাহলে এই প্রথম লেখাটা লেখার যুক্তি কি ছিল? যুক্তি ছিল যে যে কোনো একটা সরল লেখার এক পাশের সবগুলা নিতে হবে, তাহলে কি হবে? তাহলে ওইটা ইকুয়াল টু 180 ডিগ্রি দেওয়া যাবে। এটা হচ্ছে বেসিক। এখন এখানকার এই প্রশ্নের সাথে এই কথাটার মিল কি? এই প্রশ্নের সাথে হচ্ছে কি যে দেখবো যে কোনটা নিলে আমাদের হিসাবে সুবিধা হবে। যেহেতু আমরা দেখতেছি এখানে সি আছে 2 জায়গায়, তাহলে এই 2টাকে ধরে কাজ করা যায়। এই 2টা কোথায় আছে? এই 2টা এই সরল রেখাটার এক পাশে আছে যেখানে 2b আছে, অথবা এই সরল রেখাটার এক পাশে আছে যেখানে a আছে। তাহলে আমরা এই 3টাকে নিতে পারি, অথবা এই উপরের এই 3টাকে নিতে পারি, ইকুয়াল টু 180 ডিগ্রি। তারপরে কি করতে হবে? এটা ধাপে ধাপে এমনিতেই হয়ে যাবে, কিন্তু শুরুর যে লজিকটা এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ধরতে পারছেন কিনা বলেন? এখন অনেক আছে আমি এখন লিখবো, লেখার পরে 2b টা কিভাবে এ হলো, কিভাবে শেষে আনসার আসলো, এগুলো নিয়ে টেনশন করতেছে। ভাই ওগুলো দরকার নাই, ওগুলো আপনি একটু মাথা খাটাইলে হয়তো একটু টাইম বেশি লাগবে, কিন্তু নিচে থেকে বাইর করতে পারবেন। বাট শুরুর যে লজিকটা, এটা যদি আপনি মনে না রাখেন, তাহলে আপনি নতুন কোনো অঙ্ক দিলে আপনি পারবেন না। আবার এই প্রশ্নটা যদি আমি ডিজিট চেঞ্জ করে দিই, আপনার মাথা কাজ করবে না। কারণ মেইন সামারিটা মনে রাখতে হবে, টার্নিং পয়েন্ট যেটাকে বলে। ঠিক আছে, তো এখানে হচ্ছে 6c প্লাস 3c প্লাস a সমান সমান কি 180। তাহলে 6c, আচ্ছা এখানে আরেকটা কাজ করা যায়, সবাইকে a তেই কনভার্ট করা যায়। 6c কি দেখেন, এর পরিবর্তে 2b, b এর পরিবর্তে যদি 6c হয়, 3c হয়, তাহলে 2b এর পরিবর্তে 6c। তাহলে আমরা বলতে পারি 6c আর a সমান সমান, মানে a সমান সমান 6c সমান সমান a। তাহলে 6c এর পরিবর্তে a বসানো যায়, 3c এর পরিবর্তে a/2 বসানো যায়, প্লাস a সমান সমান 180। আর এখানে হাফটাকে এইভাবে না লিখে 0.5a লিখলে দ্রুত হবে, ফ্র্যাকশন লিখলে আবার যোগ বিয়োগের ঝামেলা আছে। তাহলে আড়াই a সমান সমান 2.a সমান সমান 180, তাহলে a সমান সমান এই যে আড়াই, দশমিক তুলে দিয়ে 10, 5 দুগুণা 10, 5 5 25, 5 36 এত, 36 দুগুণা 72। দেখেন আপনি করতে গেলে আমি ধরেন একটু আগে যেটা করছিলাম ওইটা থেকে এটা ভিন্ন, কিন্তু এই প্রথম লাইনটা সেম। এন্ড পরের যে কনভার্সনগুলো করলাম এটা তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে করা যায়, তাই না? তো এটা নিজের মতো। আচ্ছা এবার কি ক্লিয়ার সবাই? ওকে, তাহলে এখান থেকে শিক্ষাটা পরবর্তীতেও কাজে লাগাবেন। আপনারা অনেকেই দেখি খেয়ে হারিয়ে ফেলেন। মানে ধরা আমি একটা অঙ্কের সমাধান করতেছি করতেছি করতেছি, অনেকগুলো কথা বলতেছে, আমরা শুরুর কথাটা ভুলে গেছি। কিন্তু আমি তো শুরুর কথাটা যখন বলছিলাম তখন তো খুব সিরিয়াসলি বলছি যে এইটা হচ্ছে এই প্রশ্নের টার্নিং পয়েন্ট, এইটুকু মনে রাখতে হবে। আর পরে সমাধান গুলো এখন আমার ধারণা আছে এখানে লিখতে ভুল হয়েছে, অথবা এখানে উত্তর নাই, এই টাইপের অপ্রয়োজনীয় অনেকগুলো বিষয় আসে, সেগুলোকে ফোকাস করতে যায় আপনার মেইন পয়েন্ট হারাই ফেলেন না। সবসময় মেইন পয়েন্টটা মনে রাখতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে 13 নম্বর অ্যান্সারটা কি হচ্ছে? 13 নম্বর কি বলছে? ইন দা ফিগার বিলো v equal to 2w, w equal to 2x এবং x equal to এত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ y? তাহলে v w x y সবগুলো যোগ করে হচ্ছে, দেখেন আগে লিখি, এটুকু কনফিডেন্স আগে গ্রো করতে হবে। v w x ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। এখন VWXY এটা থেকে আমরা যদি নেই এই রিলেশনটা সাজাবো, তাহলে V এর মান হচ্ছে 2W, আমাদের দরকার Y কে রাখা। তাহলে Y কে রাখতে গেলে এইগুলো সবগুলোকে Y তে কনভার্ট করতে হবে। Y তে কনভার্ট করতে গেলে আমরা আগে দেখি এটা ভাঙে নিয়ে আসি। ধরেন আছে যে উল্টা পাশ থেকে আসি, Y তো Y থাকবে, ঠিক আছে না? X এর পরিবর্তে কি রাখা যায়? X এর পরিবর্তে Y/3 রাখা যায়। যেহেতু y এর মান বার করতে বলছে, এই জন্য আমরা সবগুলোকে y এ কনভার্ট করব। w এর সাথে y এর কি রিলেশন? w এর সাথে y এর সরাসরি রিলেশন নাই, কিন্তু w ইকুয়াল টু 2x, আবার x সমান সমান যেহেতু y/3, তাহলে 2x সমান সমান এইখানে 2 গুণ, দুই পাশে 2 গুণ করে দিলাম। তাহলে w ইকুয়াল টু 2x সমান সমান এই যে 2y/3। তাহলে w এর পরিবর্তে লেখা যায় 2y/3। মানে এখানে ডাইরেক্ট লিখলাম, আপনারা দেখা যায় আলাদা জায়গায় কনভার্ট করতে গেলে সময় বেশি নষ্ট হবে। এমসিকিউ তে ডাইরেক্ট করার চেষ্টা করবেন। আবার আসি, v এর সাথে y এর রিলেশনে যাইতে গেলে কি হবে? যদি আমরা w এর পরিবর্তে এটা লিখতে পারি,
তাহলে দেখেন ডাব্লিউ সমান সমান এটা, তাহলে ভি সমান সমান কই দেখেন 2w সমান সমান ভি, তাহলে শুধু ডাব্লিউ সমান সমান সরি ভি সমান সমান 2w না, তাহলে এই ডাব্লিউ এর মান হচ্ছে কত, ডাব্লিউ এর মান হচ্ছে 2y/3, তাহলে এখানে তো 2 টা আগে থেকে আছে একটা, ওই 2 টা আগে থেকেই, তার মানে কি 4y/3। এগুলো একটু ঠান্ডা মাথায় করতে হবে ধাপে ধাপে কনভার্সনটা। সবগুলো নিচে 3 আছে, এর নিচে একটা 3 নিয়ে আসি, এর নিচে একটা 3 দিলে উপরে 3 নিচে 3, সবগুলো নিচে 3 আছে, তাহলে উপরে শুধু যোগ 7 2 6 আর 7 আর 3 10 y ইকুয়াল টু 180, শূন্য শূন্য কাটা, তাহলে আর গুণ করলে y সমান সমান 54। ক্লিয়ার কিনা বলেন? এখানে ডাইরেক্ট y কে টার্গেট করে করলাম, ঠিক আছে? ওকে, 13 নম্বর প্রশ্নের অ্যানসার হচ্ছে 54 ডিগ্রি। 14 নম্বর প্রশ্নের অ্যানসার আপনারাই বলতে পারবেন, একটু ট্রাই করেন তো। চিত্র তো আটকে দেওয়া আছে, প্রশ্নে কিন্তু চিত্র থাকবে না, এই প্রশ্নে চিত্র ছিল না, কিন্তু চিত্রটা ইমাজিন করে পারতে হবে। এই প্রশ্নে মনে করেন চিত্র নাই, ঠিক আছে? চিত্র না থাকলে কি হতো, ইমাজিন করতে পারতেন পয়েন্টস এ বি সি এন্ড ডি ইন দ্যাট অর্ডার লাই আউট এ লাইন। তার মানে কি একটা লাইন আছে, এইখানে এ বি সি ডি 4টা পয়েন্ট আছে, এখন কোথায় কোনটা আছে, শুরুতে শেষে বি মাঝখানে সি, এইভাবে জানি না, কিন্তু কি বলা আছে এ বি সমান 3 সেন্টিমিটার, এ সি সমান 4 সেন্টিমিটার, তার মানে এ আর বি এর পরে সি একটু বেশি, তাহলে এটা 3 এটা 4, এক বেশি হবে, ঠিক আছে? তাহলে এটা হবে 4 মিটার, এটা হচ্ছে 3, আর যেহেতু সরল রেখা তাহলে একটা লাইন টান দিতে হবে। আচ্ছা, আবার কি বলছে বিডি 6 সেন্টিমিটার, বিডি মানে এই বি থেকে ডি পর্যন্ত 6, তার মানে সি থেকে 5। আচ্ছা, তাহলে কি বলছে হোয়াট ইজ দ্য সিডি ইন সেন্টিমিটার, তাহলে সিডি ইন সেন্টিমিটার তো দেখে বোঝা যাচ্ছে 5, তাহলে 5। আচ্ছা, এখন চিত্রটা এইভাবে চিন্তা করি, এই যে এ থেকে বি এটা 3, এ থেকে সি এটা হচ্ছে 4, তাহলে বি সি হচ্ছে 1, আবার বি থেকে ডি হচ্ছে 6, তাহলে বি থেকে সি 1 আগায় গেলে আর তো থাকে 5, তাহলে 5 হচ্ছে অ্যানসার। এইভাবে জ্যামিতিগুলো পড়ে চিত্রটা ইমাজিন করতে পারতে হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসি 15 নম্বর। বি এন্ড সি আর পয়েন্টস অন এ স্ট্রেট লাইন এডি। বি সি নামে দুইটা পয়েন্ট আছে যারা এডি স্ট্রেট লাইনের মানে মাঝে অবস্থিত। মাঝে অবস্থিত মানে কিন্তু এখানে মিডল পয়েন্টের বিষয়টা এরকম না, মাঝে মানে যে কোনো জায়গায় হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম এডি একটা স্ট্রেট লাইন, এ আর বি। এখানে বিসি আছে, কোথায় আছে জানি না আমরা, কিন্তু তারপরে কি বলতেছে হোয়ার এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি, তাহলে এ বি বিসি সিডি সমান, তাহলে এ আর বি যতটুকু কাটলাম, বি থেকে সি যতটুকু কাটলাম, সি আর ডি সমান। তাহলে এখন কি বলতেছে যে হোয়াট পার্সেন্ট অফ এসি, তাহলে এ আর সি এইটা এর এর কত পার্সেন্ট ইজ হয় এডি, এই বিষয়টা কিন্তু আমরা শতকরা অধ্যায় দেখছিলাম, ঠিক আছে? ইজ কত পার্সেন্ট ইকুয়াল টু এডি। তাহলে আমরা এটা একটু ডিজিট আকারে 100 এর ভিত্তিতে হিসাব করে নেই, যে ধরেন আছে যে এটা হচ্ছে 100, এটা 100, এটা 100, এভাবে ধরলাম যেটা পার্সেন্টেজ যেটা সুবিধা হয়। তাহলে অফ বা রয়ের যাকে বলে তাকে নিচে লিখতে হয়, তাহলে এসি এর বলছে, তাহলে 100 100 200, তার মানে এসি হচ্ছে 200 আর এডি হচ্ছে 300, পার্সেন্টেজ বাড়ি করতে বলছে, এই জন্য শতকরা 100, 200 200 কাটা 2 দিয়ে গেলে 150, তার মানে 150%। তাহলে এই 15 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি 150%। 16 নম্বর, হ্যাঁ এই প্রশ্নটা চিত্র ছাড়া পড়া কিন্তু কঠিন আছে, বা চিত্র প্রশ্ন দেওয়া ছিল না, আপনার প্রশ্ন পড়ে বুঝতে হবে যে চিত্রটা কেমন। তো চিত্রটা দিছে আপনাদের বোঝার সুবিধার্থে। কি বলছে 16 নম্বর, সি ইজ এ সার্কেল, সি হচ্ছে একটা সার্কেল। সার্কেল মানে সি কিন্তু সেন্টার পয়েন্টে বসবে না, সার্কেলে যখন নাম দেওয়া থাকে তখন সার্কেলটা বাইরে থাকে নামটা। সি হচ্ছে একটা সার্কেল। এল ইজ এ লাইন, এল একটা লাইন, লাইন কি এখন মাঝামাঝি যাবে না, নিচে যাবে না, উপরে যাবে না, বাইরে থাকবে সেটা জানি না, এর একটা লাইন। পি ইজ এ পয়েন্ট অফ লাইন এল, তাহলে পি হচ্ছে একটা পয়েন্ট যেটা এল লাইনের মধ্যে, তার মানে বিষয়টা আমরা এইভাবে চিত্র তো রেডিয়াস থেকে রেডি পাচ্ছি, কিন্তু যদি আমরা এইভাবে রেডি না পাই তাহলে আমরা চিত্রটা কিভাবে চিন্তা করবো, এটা হচ্ছে সি আর এটা হচ্ছে এল নামে একটা লাইন, এখানে পি একটা পয়েন্ট কোথায় জানি না, এরকম অবস্থা। এখন বলুন এল এন্ড পি আর দ্য সেম প্লেন and P is inside C. ঠিক আছে, P is a point of L if C, L and P, দেখেন C, L and P are the same plane
and P is inside C. How many points do C and L have in common? তাহলে একটা প্লেনের মধ্যে মানে একই দিকে একই জায়গাতে আছে CLP আর সেম প্লেন এক প্লেনে আছে and P is inside C. তাহলে P inside C এর কথা যখন বলতেছে তখন আমরা এই লাইনটাকে নিয়ে আসলাম এইভাবে আর P কে ভিতরে যে কোনো একটা অবস্থানে দিলাম আর L কে দিলাম এইভাবে, তার মানে ওইটা এখান থেকে সরে আসে এখানে চলে আসে। আচ্ছা, এরপর কি বলতেছে how many points do have in common, how many points do C and L have? তাহলে এই যে এটা একটা কমনের কথা বলতেছে, দুটো পয়েন্ট তো কমন। কমন মানে কি ম্যাচিং আছে। তাহলে আমরা শুরুতে বলছিলাম বিন্দু, তাহলে এই যে এটা একটা বিন্দু এটা একটা বিন্দু, এটা হচ্ছে সি এর বিন্দু আর এটা হচ্ছে সির বিন্দু, আর এটা এল এর বিন্দু এল এর বিন্দু, তাহলে এই দুটো পয়েন্ট আছে কমন, তাহলে সি অ্যান্সার। মানে মেইন কথা হচ্ছে কত একটা সরল রেখা একটা বৃত্তকে কয়টা বিন্দুতে ছেদ করে, এই ছেদ করে যে বিন্দুতে ওটাকে বলা হয় কমন বিন্দু। ঠিক আছে, মানে একটা যদি এটা ক্রস হয়ে গেলে যেই জায়গাতে ক্রস হয় ওটাকে কমন বিন্দু বলে। তো এই সিম্পল কথাটাকে এতগুলা কথা দিয়ে বোঝাইছে। আচ্ছা, 17 নম্বর দেখেন এটা পারবেন কিনা। লাইন L1 and L2 are parallel to each other. What is the value of x? এইখানে x এর ভ্যালুটা কত? and parallel বলছে to each other. What is the value of x? তাহলে এখানে ওটা হচ্ছে স্ট্রেট লাইন মনে হয়, স্ট্রেট লাইন। আসি এই যে y, এখানে তো y হবে, ঠিক আছে না? এটা কিন্তু অনুরূপ কোণের অঙ্ক এটা। তাহলে এটা যদি y হয় এই বিপরীত, আর এটা যদি 2y হয় তাহলে এটা কিন্তু 2y। কেন? কারণ আমরা দেখছিলাম যে সরল রেখার বিপরীত পাশের কোণগুলো হচ্ছে একান্তর কোণ, একান্তর কোণগুলো পরস্পর সমান। ঠিক আছে, মানে এটা যদি 2y হয় তাহলে এটা 2y, এটা 2y হলে নিচেটা 2y অনুরূপ কোণ হিসাবে। আবার এটা x হলে এটা x। আচ্ছা, আমাদের কি দরকার? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x? এই x এর মান দরকার, তাই না? তাহলে আমরা এই x এর মান বের করতে গেলে আমরা দেখতেছি যে 180 ডিগ্রি আমরা বসানোর জন্য পাইতেছি y এর সাথে x এর রিলেশন আছে x প্লাস 2y ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার y এর সাথে এটা রিলেশন কি দেখেন, এই y আর 2y, y আর 2y এটা মিলে হচ্ছে 180 ডিগ্রি। কারণ x এর পরিবর্তে কি রাখা যায় 2y। আচ্ছা, এখান থেকে এই যে y আছে না, y এর বিপরীত কোণটা হচ্ছে এখানে y আর এখানে কত, এখানে কিন্তু 2y। এখন এটা যদি একটা সরল কোণ তাহলে এটাকে একটা টার্গেট করব, এটা মানে হচ্ছে y প্লাস 2y ইকুয়াল টু 180। এখন বলেন এখানে কেন 2y বসাইলাম? এখানে 2y বসাইলাম এই একান্তর কোণের হিসাবে যে z এর ভেতরের দিকের কোণ দুইটা হচ্ছে একান্তর কোণ। তাহলে এই কোণটা যদি 2y হয় এটাও 2y হবে, এই জন্য এখানে 2y আর নিচে তো y আছে, তাহলে এটা একটা সরল কোণ হয়ে গেছে। এই সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে আমরা পাইতেছি 3y ইকুয়াল টু 180, y ইকুয়াল টু 60। y ইকুয়াল টু যখন 60 পাইলাম তখন এই 2y এর জায়গায় আমরা বসাইতে পারি 120। 2y এর জায়গায় যদি 120 হয় তাহলে যেহেতু সরল কোণ তাহলে x এর মানটা হবে 60 ডিগ্রি। তাহলে এই প্রশ্নের आंसर হচ্ছে 17 নম্বর आंसर সি। এই প্রশ্নের সমাধান করতে যে কোন কোন রুলস অ্যাপ্লাই হলো বলেন। এখানে কিন্তু এই যে অনুরূপ কোণের রুলসটা অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে? অনুরূপ কোণ এবং একান্তর কোণ আর সরল কোণ, সরল কোণ এগুলো তো বেসিক। কিনা বলেন? এই বন্ধু ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আসি। এটা কোন প্রকারের কোণ? প্রবৃদ্ধ কোণ। ইন দ্য ফিগার বিলো হোয়াট ইজ দ্য মেজার অফ এ অ্যাঙ্গেল? এখন ত্রিভুজের তিনটা কোণ যোগ করলে 180 ডিগ্রি, তাহলে 8, 7 আর 9 মিলে হচ্ছে 24x। 24x এর মান 180, x এর মান 24 দিয়ে কাটাকাটি, 12 গুণা 24 আর 15 12 24, দুইটা গেলে 7.5। x এর ভ্যালু 7.5। आंसर কি চাইছে?
এই কোণের মান যাচ্ছে মানে এই কোণ, তাহলে 8 গুণন 7.5, 27 56 আর 4 60, 60 ডিগ্রি। মানে 24x এর ভ্যালু যদি 180 হয়, 8x এর ভ্যালু কত? 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 60 ডিগ্রি। 24x কোথায় পেলাম? ওই যে 9x প্লাস 8x প্লাস 7x, ঠিক আছে, এটা ইকুয়াল টু 24x। ফার্স্টে যাচ্ছে না, কিন্তু এটা তো খুবই সিম্পল জিনিস। ত্রিভুজের তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি, এটা কেউ জানেন না এরকম আছেন? তো আমরা যোগ করে হিসাবটা বের করলাম। In the figure below, angle ABD equal to angle DBC. The figure below, angle ABD এই কোণটা আর DBC মানে এটা তাহলে সমান সমান কোণ, এই কোণ আর এই কোণ সমান সমান, ঠিক আছে? তার মানে কি হয়েছে? তাহলে এই কোণটাকে সমান অর্ধেক দুই ভাগ করা হয়েছে, সমান সমান করা হয়েছে। and angle ACD মানে ACD, এটা অ্যাঙ্গেল BCB মানে এটাও আর কি সমান সমান দুই ভাগ করা হয়েছে। তার মানে এই কোণ দুটাকে অর্ধেক অর্ধেক করা হয়েছে। এটা অ্যাঙ্গেল BAC ইকুয়াল টু 70 ডিগ্রি, BAC মানে এটা 70 ডিগ্রি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল BDC কত? BDC এটা মানে এই কোণটা কত ডিগ্রি? তাহলে সিস্টেম হচ্ছে যে, তাহলে এটা যদি 70 হয়, এই ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ আমরা কি জানি? জানি না, কিন্তু এতটুকু জানি যে এই কোণ আর এই কোণ যোগ করলে হবে 110 ডিগ্রি। 110 ডিগ্রি এটা কি মানে 70 হলে, সাপোজ খেয়াল করেন 180 ডিগ্রি, তিনটা কোণ মিলে এই ABC ফুল তিনটা কোণ মিলে 180 ডিগ্রি। সেখান থেকে যদি 70 বাদ দিয়ে 110 এটা 80, ওটা 30 এরকম হতে পারে, আবার এটা 60, ওটা 50 হতে পারে, কত কিছু আমরা জানি না। কিন্তু এইখান থেকে যদি আমি অর্ধেক নিই আর এখান থেকে অর্ধেক নিই, মানে দুইটারে অর্ধেক নিলাম, দুইটারে অর্ধেক নিলে মানে কি এই ভেতর এই কোণটুকু আর এই অর্ধেক কোণটা যোগ করলে হচ্ছে 55 ডিগ্রি হবে। তাহলে আমাকে তো এই এখন মনে করেন BDC ত্রিভুজের মধ্যে এই কোণটা ছোট দুটো কোণ 55 ডিগ্রি হয়, তাহলে ডি কোণটা কত হবে? 180 থেকে 55 বাদ দিলে হবে 125 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে 125 ডিগ্রি, ঠিক আছে? ডি হচ্ছে आंसर। আর এই 110 এর অর্ধেক যে 55 নিলাম, এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। এবং এখানে আপনার এই বি কোণের ফুল মানটা দরকার নাই, এই জিনিসটা অনেকের মাথায় সমস্যা হবে। অনেকে এটা কি করবে? সমদ্বিবাহু ত্রিভুজ ধরে নেবে, কিন্তু এই প্রশ্নে তো সমদ্বিবাহুর কোনো কথাই বলা নাই। তাহলে এখানে কিন্তু এই কোণটার এই কোণটা কত ডিগ্রি এটা আমার জানার দরকার নাই, বাট এই দুটো যোগ করে 110 এবং দুইটাকেই যেহেতু অর্ধেক করা হয়েছে, তাহলে ওই 110 এর অর্ধেক হয়ে যাবে 55। তাহলে এই ভেতরের বি, ভেতরের সি 55, তাহলে এটা 180 মিলানোর জন্য 125 দরকার, ঠিক আছে? আচ্ছা, তাহলে 20 নম্বর ক্লিয়ার? কি বলছে? three angles of triangle are in the proportion 5, 6, 7. What is the difference in the degrees between the biggest and the smallest angle? এগুলো আমরা অনুপাত অধ্যায়ে দেখছিলাম। 5, 6, 7 হচ্ছে তিনটা কোণের রেশিও, তাহলে এটা যোগফল হচ্ছে কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রিকে ভাঙতে হবে 5, 6, 7 এ, কিন্তু এখানে ডিফারেন্স আছে বড় আর ছোটটা। ছোট আর বড় ডিফারেন্স হচ্ছে 2। তাহলে 180 ডিগ্রিকে 5, 6, 11, 7, 18, 18 ভাগের 2 ভাগ করলে কত হচ্ছে? 10 দুগুণা 20 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি হচ্ছে এই প্রশ্নের आंसर। এটা জটিল কিছু নাই, মানে অনুপাত দেওয়া আছে, পার্থক্য চাইছে বড় ছোট করে। Two straight line AB and CD cut each other at O. If BOD কোণ 63 ডিগ্রি, then BOC কোণ। এখন কোণটা এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে, ওইভাবে হবে না, মানে জাস্ট নিজে থেকে আঁক করতে হবে। The straight lines AB and CD, তাহলে AB যে এইরকম হবে নাকি এইখানে এইখানে বি হবে আমরা কিন্তু জানি না। আর সিডি তে কাটতেছি, এখানে সি এখানে ডি হবে নাকি এখানে সি এখানে ডি হবে আমরা জানি না, কিন্তু এখানে ও তে কাটছে। ওকে, কাটার পরে গেছে এই বিওডি কোণ। তাহলে ধরেন এ বি আর সিডি এইভাবে ধরেন, তাহলে বিওডি কোণ, বিওডি কোণ মানে হচ্ছে এই কোণটা, ঠিক আছে? তাহলে এই কোণটা কত ডিগ্রি? 63 ডিগ্রি। তো যখন আমি বিওডি নিলাম, এখানে তাহলে ডি নিলাম, ঠিক আছে? তখন কিন্তু আমাকে সেইভাবে চিন্তা করতে হবে। তাহলে এখানে অবশ্যই সি আর এখানে অবশ্যই এ। উত্তর কি চাইছে? উত্তর চাইছে বিওসি কোণ। তাহলে বিওসি কোণ মানে এই কোণ। আমরা জানি যে একটা স্ট্রেট লাইন, তাহলে এটা তো পুরোটা মিলে 180 ডিগ্রি। এর মধ্যে এখানে এক পাশে যদি 63 হয়, তাহলে আরেক পাশে কত হবে? আরেক পাশে অবশ্যই 117। তাহলে বি হচ্ছে এই প্রশ্নের आंसर। কারণ আমরা জানি যে বিপরীত কোণের পাশাপাশি কোণগুলো যোগ করলে একটা সরল কোণ তৈরি হয়। চিত্র আঁক করার সময় কোনো ধরনের কনফিউশন হওয়া যাবে না, যেভাবে বলবে ওইভাবে ইচ্ছা মতো আঁক করবেন, কিন্তু মিলাই দিবেন।
23 নম্বর কি বলছে দেখেন, in the triangle ABC angle B is equal to C and D, angle B is equal to C and D is a point on BC। তাহলে এই B কোণ আর C কোণ সমান সমান, এই কোণ সমান সমান এবং এটা হচ্ছে BC বাহুতে একটা বিন্দু। which of the following is true, মানে এই ডিটা যে BC এর মিডলে আছে কিনা জানি না আমরা, একটু এই পাশে থাকতে পারে ওই পাশেও থাকতে পারে। and AB is greater than AC, এটা কি হতে পারে? আমরা জানি এই কোণ যেহেতু সমান, তাহলে এই বাহু আর এই বাহু সমান, বিপরীত কোণের বিপরীত সমান সমান করলে বিপরীত বাহুগুলো সমান সমান, তাহলে AB আর AC সমান সমান। এটা হচ্ছে AB is greater than AC, এটা তো ভুল বলতেছে, এটা সমান সমান ধরে ঠিক হতে ভুল। AB is less than AC, AB যেহেতু বড় হতে পারে না, একইভাবে ছোট হতে পারে না, সমান সমান। AC is less than AB, AC হচ্ছে বড়, এইটাকে আবার D যেহেতু এই BC বাহুর একটা বিন্দু, তাহলে এটা যদি খেয়াল করেন এটা আর এটা কোণ যত ডিগ্রি সমান সমান, তাহলে কোনোভাবে এই কোণটা 60 ডিগ্রি থেকে ছোট হবে না, বুঝছেন কি? তাহলে এই বাহুটা মানে এই যুক্তিটা কিভাবে বাদ দেওয়া যায়? আচ্ছা এটা একটু পরে আসতেছি। AC is greater than AD, AD এর থেকে AC বড়, এখানে দেখে বোঝা যাচ্ছে এটা 90 ডিগ্রি, এটা অতিভুজ, এটা বড়, কিন্তু আসলে এই লজিকটা চলবে না, এটাই আমার অ্যান্সার, বাট আমরা লজিকটা কিভাবে দেব সেটা একটু দেখি। দেখেন AC is less than AD, তাই না? এটা সঠিক নাকি ভুল? তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু কোণের কোনো পরিমাণ দেওয়া নেই, আমরা কিন্তু মনে মনে মন কলা খায় চোখের দেখায় বা মনে করি যে এটা সমকোণ বা এটা সমবাহু ত্রিভুজ, এইভাবে চিন্তা করা যাবে না। এই কোণটা যেহেতু সমান, তাহলে এটা x এটা x, তাহলে এই যে x plus y equal to 180 ডিগ্রি। তাহলে এই 2x এর মান ধরা সেটা যদি 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হয়, হতে পারে, কিন্তু এটা 70, এটা 70, দুই ধরনের আমরা হিসাবটা নিই, ঠিক আছে? ধর যদি এটা 30 30 60 হয়, এই কোণ দুটো ছোট হয়, তাহলে এটা কি হচ্ছে y এর মানটা 120 ডিগ্রি, মানে এই কোণটা 120 ডিগ্রি, মানে এটা অনেক বড় কোণ, অনেক বড় কোণ হওয়ার কারণে এই বাহুটা অনেক বড় হয়ে যাবে। আবার এটা যদি বড় কোণ শর্ত করে হয়, তাহলে এইটা y কোণটা হয়ে যাবে 70 140, 180 থেকে 140 বাদ দিলে 40 ডিগ্রি, তার মানে এই কোণটা 120 হতে পারে, শুধু 40 হতে পারে। এই কোণটার উপর ভিত্তি করে আবার এই বাহুটা নির্ধারিত হবে, তাহলে এই কোণটা বড় হলে এই বাহুটা অনেক বড় 120, আর এই কোণটা 40 হলে এই বাহুটা ছোট, ঠিক আছে? কিন্তু এখানে একটা খুবই ইম্পর্টেন্ট কথা আছে, সেই কথাটা হচ্ছে যে এই কোণটা যাই হোক, এই কোণটাকে তো দুই ভাগ করা হয়েছে, তাই না? ডি একটা বিন্দু নিয়ে আসা হয়েছে, তার মানে এখানে 120 এর যখন অর্ধেক হয়ে যাবে 60 বা 40 এর অর্ধেক হয়ে যাবে 20, তাহলে এই সিডি বাহুটা কোনোভাবেই এসি বাহুকে অতিক্রম করতে পারবে না। কারণ কি? কারণ এইটাকে ভাগ করার পরে আবার অর্ধেক করলে অবশ্যই এসি এর থেকে এই অর্ধেক কোণটা কম হবে, যেহেতু এটা কম হবে তাহলে এই কোণটার বিপরীত বাহু এই বড় কোণটার মানে এই বড় কোণটার বিপরীত বাহু থেকে অবশ্যই ছোট হবে, এই জন্য এসি হচ্ছে গ্রেটার দ্যান এডি। একই কারণে এখানে এসিটা কোনোভাবে এডি এর থেকে ছোট হতে পারবে না, এসিটা অবশ্যই বড় হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। Triangle into two then what is the difference in degrees between difference? আচ্ছা এটা তো করছি, ওটা চলবে না, ওটা রিপ্লাইস। নেক্সট আসি 25 নম্বর। কি বলছে দেখেন, the number of parallelograms that can be formed from a set of 4 parallel lines intersecting another set of 3 parallelogram lines। এটা আসলে মানসিক দক্ষতা টাইপের প্রশ্ন, 2008 সালে আসছিল এবং কম্বিনেশনের সূত্র দিয়ে করা যায়। সেটা হচ্ছে কি যে নাম্বার অফ প্যারালোগ্রামস কতগুলো সামুদ্রিক তৈরি হবে that can be formed from a set of 4 parallel, 4টা প্যারালাল লাইন থেকে 1 2 3 4
ঠিক আছে, লাইন্স ইন্টারসেক্ট অ্যানাদার সেট অফ 3 পেলাম, আলাদা অন্য 3টা যদি সেট করে, তাহলে এখানে টোটাল কতগুলা কি হবে, সমান্তরিক তৈরি হবে। এখন মনে হচ্ছে না 1 2 3 4 5 6, কিন্তু না, এখানে আরো বেশি হবে। কিভাবে বেশি হবে, এই যে নাম্বারিং দেই এ বি সি, আচ্ছা এইভাবে নাম্বারিং দেই, এ বি সি ডি ই এফ, এ বি সি ডি 6টা মিলে মনে হচ্ছে 6টা, তাই না? কিন্তু একটা চিত্রতে 6টা, এখন এ বি মিলেও তো একটা, সি ডি মিলেও একটা, সি ই এফ মিলেও একটা, এখানে 2টা মিলে 3টা। আবার দেখেন বি ডি একটা, ডি একটা, ডি এফ একটা, সি একটা, এসি একটা, তাহলে 2টা মিলে একটা, 1 2 3, আবার 1 2 3 4, তাহলে 4 আর 3 7টা, তাহলে 2টা মিলে 7টা। আবার ধরেন এই 4টা মিলে একটা, নিচে 4টা মিলে একটা না, তাহলে 2টা, আবার পুরোটা মিলে একটা না, আচ্ছা, আবার এই 3টা মিলে একটা, এই 3টা মিলে একটা না, তো 2 এর 3 3 2 5 7 5 12 আর 12 6 18, এই টোটাল 18টা হচ্ছে এখানে সমান্তরিক আছে। বাট এটা তো এইভাবে হিসাব করা গেল সহজের কারণে, কিন্তু যদি বেশি সংখ্যা আসে তাহলে আমাদের মানসিক দক্ষতার ক্লাসে আমরা এটা পড়াই, যখন এইভাবে থাকে তখন নাম্বারিং করতে হয় 1 2 3 4 5 6। তো নাম্বারিং গুলা পাশাপাশি যে 2টা আছে না, 1 আর 2 যোগ করতে হয়, আর উপরে নিচে করা আছে 3টা, এটা যোগ করতে হয় 1 যোগ 2 যোগ 3, তারপরে 2 যোগফল গুণ করতে হয়। পাশাপাশি গুলো যোগফল হচ্ছে 3, আর উপরে নিচে গুলো যোগফল হচ্ছে 6, 3 আর 6 গুণ করলে 18, এইভাবে শর্টকাটে বাইরে হয়। ঠিক আছে, তাহলে টোটাল এখানে 18টা সামান্তরিক আছে, এই যে এই চিত্রের মতো, আর ভেঙে ভেঙে তো দেখাই দিলাম। টোটাল 6টা, 1 2 মিলে একটা, 3 4 মিলে একটা, 5 6 মিলে একটা, 3টা, 2 4 মিলে একটা, 4 6 মিলে একটা, 5টা, এই 1 3 মিলে একটা, 5 6 3 মিলে একটা, তাহলে এইভাবে হচ্ছে 7টা, 3টা মিলে একটা, এই 3টা মিলে একটা, 9টা, এই 4টা মিলে একটা, এই নিচে 4টা মিলে একটা, 11টা, আর এই পুরোটা মিলে একটা, 12টা, আর এই সিঙ্গেল 6টা মিলে 18টা। শর্টকাট টেকনিকটা মনে রাখবেন, তাহলে মনে হয় শর্টকাট টেকনিকটা হচ্ছে কি, যে এই যে পাশাপাশি 1 2 বসাইছি না, 1 আর 2 যোগ, 1 আর 2 যোগ করে 3, আর এই উপরে নিচে আছে কটা, একটা, 2টা, 3টা, তাহলে এটা যোগ করে 2 আর 1 3 3 3 6, এই 6 6 আর 3 গুণ করতে হয়। তো এই 25টা প্রশ্ন আজকে এই পর্যন্তই, আর 16 পেজের যে প্রশ্নটা আছে এটা 25টা প্রশ্ন পর্যন্ত এই টপিকটা শেষ, আর 16 পেজের যে প্রশ্নটা আছে এটা আমরা 16 টপিকটা পরবর্তীতে আরো নতুন কিছু উদাহরণ সহ অ্যাড করে করাই দিব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। ইনশাল্লাহ আগামীতে ত্রিভুজ টপিক নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আর যারা একটু বেশি দুর্বল আছেন তারা ত্রিভুজের টপিকের ইংলিশ টার্মগুলো পড়ে ফেলবেন। ঠিক আছে, মাথা হ্যাং হয়ে যাচ্ছে। 25 নম্বরটা আবার স্যার, 25 নম্বরটাতে এটা মানসিক দক্ষতার ক্লাস করবে, ইউটিউবে ফ্রি ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। চতুর্ভুজ কাউন্ট করার সিস্টেম, এই যে 1 2 এইভাবে পাশাপাশি যতগুলো চতুর্ভুজ থাকে এটা নাম্বারিং করতে হয়, আর এই যে উপরে নিচে যতগুলো চতুর্ভুজ থাকে এটা নাম্বারিং করতে হয়। করে কি করতে হয়, করে যেটা করতে হয় এই, আচ্ছা এটা করার আগে একটা সোজা নেই, তাহলে আর সোজা হবে। তাহলে এটা এখানে কটা চতুর্ভুজ আছে বলেন তো, এখানে টোটাল চতুর্ভুজ আছে কটা, তাহলে সিস্টেমটা কি, সিস্টেম হচ্ছে এই যে চতুর্ভুজ পাশাপাশি, এই যে পাশাপাশি ক্যালকুলেশন করতে হয়। তাহলে উপরে নিচে কত, 1 যোগ 2 যোগ করতে হয় সিরিয়াল নাম্বারটা, নিচে কত, নিচে 2টা আছে, তাহলে 1 যোগ 2, আর এই 2 সিরিয়ালের যোগফলটাকে গুণ করতে হয়, তাহলে 3 গুণন 3 সমান সমান 9টা। তাহলে এখানে চতুর্ভুজ আছে 9টা। কিভাবে দেখেন, 1 2 3 4, 1 আর 2 মিলে একটা, 3 আর 4 মিলে একটা, 1 আর 3 মিলে একটা, 2 আর 4 মিলে একটা, তার মানে কি সিঙ্গেল সিঙ্গেল 4টা আর ডাবল ডাবল 4টা, 4টা 4টা 8টা, আর সবগুলা মিলে একটা 9টা। তাহলে এই রুশটায় এখানে যদি আরেকটা বেড়ে যায় তাহলে কি হবে, তাহলে 1 আর 2 এই পাশে আছে, আর এই পাশে এখানে একটা 3 লাগাই দিতে হবে। তাহলে কি হচ্ছে 1 আর যোগ 2, আর এখানে 1 যোগ 2 যোগ 3, এই যে এটার সাথে 3 যোগ করে দিলাম। আর যদি একটা বাড়তো সিরিয়াল তাহলে আবার 7 যোগ করতাম, তাহলে কি হলো 1 আর যোগ 2 মিলে 3, আর 1 যোগ 2 3, তাহলে 2 আগে 3 3 3 6, 6 আর 3 গুণ করলে হচ্ছে 18। এটা আপনারা বেসিক ক্লাস করলে এটা নিজে থেকে পারবেন। ঠিক আছে, কি 25 নম্বর ক্লিয়ার সৌরভ একে আল আমিন? তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা ত্রিভুজ শুরু করবো। যারা দুর্বল আছেন আগে থেকে ত্রিভুজ পড়বেন। জ্যামিতি কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই 5-6টা ক্লাস করলে জ্যামিতি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, শুভরাত্রি।